আমি পদ্মজা, পর্ব ৫৫। লেখিকা ইলমা বেহরোজ। তোমাদের সঙ্গে রয়েছে আমি, প্রীতম। অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা তার ঝাঁপি থেকে অন্ধকার নিয়ে এসে ঝপ করে রাত নামিয়ে দিল। বিদ্যুৎও চলে গেল। পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো। প্রেমা পড়ছিল। পূর্ণা শুয়ে আছে। পদ্মজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল। এরপর বলল, আবার সন্ধ্যার নামাজ পড়েনি? তুই পড়, আমি দেখছি। পদ্মজা পূর্ণার শিয়রে বসে কাশি দিল, পূর্ণার মনোযোগ পেতে। পূর্ণার সাড়া পাওয়া যায়নি। বেঘরে ঘুমাচ্ছে। সেদিনের ঘটনার ৬ দিন কেটে গেছে। পূর্ণার স্বাভাবিক হতে ২ দিন লেগেছিল। ২ দিন ঘর থেকে বের হয়নি, কিন্তু কাঁধের ক্ষতটা শীতের কারণে পেকে যায়। খুব জ্বালাতন করে, আপা আপা করে কাঁদে। পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে। কষ্ট হয়। পদ্মজার বুক ভারী হয়ে আসে। পূর্ণার গায়ে লেপ জড়িয়ে দিল। তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করল, প্রান্ত কোথায়? লাহারি ঘরে। কি করে ওখানে? কি হিজিবিজি বানায়, বিজ্ঞানী হয়ে যাবে দেখো। মজা করে বলছিস কেন? হিজিবিজি বানাতে বানাতেই একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে। বিরক্ত করিস না, ওকে ওর মতো সময় কাটাতে দিস। কে যায় ওরে বিরক্ত করতে? আমি আমার পড়া নিয়েই আছি। কথা শেষ করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল। পদ্মজা মুচকি হাসল। প্রেমাকে খুব ভালো লাগে তার। মেয়েটা লাজুক না শুধু, ভীষণ বুদ্ধিমতীও বটে। চাল চলন আকর্ষণ করার মতো। বাসন্তী এই রাতের বেলা হারিকেন জ্বালিয়ে কাঁথা সেলাই করছেন। পদ্মজা রাগী স্বরে বলার চেষ্টা করল, রাতের বেলা কি করছেন আপনি? বিশ্রাম নিন এখন। বাসন্তী পদ্মজার দিকে চেয়ে হাসলেন। বললেন, কিছুক্ষণ আগেই তো সন্ধে হলো। সারাদিন কাজ করেন, এখনও করবেন? বিকেলে এত সব রান্নাও করলেন। যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি। বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মজা কাঁথা কেড়ে নিল। বাসন্তীর কোনো কথা শোনেনি। আলমারির ভেতর কাঁথা সুতা সুই রেখে বলল, যতদিন আমি আছি এগুলো বের করতে যেন না দেখি, বুঝছেন? আমার কি আর কিছু বলার আছে? পদ্মজা হেসে ফেলল, সাথে বাসন্তীও। আমিরের আগমন ঘটে তখনই। পরনে বেশ দামি জ্যাকেট, পায়ে বুট। সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাদের ব্যবস্থা করতে। পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল, সব ঠিক হয়েছে? আর একদিন পরেই কিন্তু। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খেতে দাও। বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন। দিতেছি বাবা। আমি যাচ্ছি তো, বলল পদ্মজা। তুমি জামাইকে নিয়ে কল পাড়ে যাও, দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে। সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো। আমিরও তাকালো। পদ্মজা আক্ষেপের সুরে বলল, এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন? আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো। অপরাধী স্বরে বলল, দুঃখিত আমি। আসুন কলপাড়ে। কুয়াশায় চারিদিক ঝাপসা হয়ে আছে। কুয়াশার স্তর এতই ঘন যে ৫-৬ ফুট দূরের কিছু দেখাই যাচ্ছে না। পদ্মজা কল চাপছে, আমির জুতো থেকে কাদা ধুয়ে ফেলছে। কলের পানি কুসুম গরম। শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ। আমির বলল, পূর্ণা কি ঘুমিয়ে গেছে? হুম। হুম, ঘুমাবেই তো। প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে। আর ফজরের আজানের আগে থেকে উঠে পক পক শুরু করে। ঘুমাতে পারি না। পদ্মজা শব্দ করে হাসল। বলল, ঠিকই তো করে। ফজরে কিসের ঘুম? বোনের পক্ষই তো নিবে। ক্ষণকাল পিনপতন নীরবতা। আমিরের জুতো ধোয়া শেষ। পদ্মজা শুকনো কণ্ঠে বলল, ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন? ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি। তবুও। না, বলিনি, আর বলবো না। আমির পায়ে গটগট শব্দ তুলে চলে যায়। পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। সে রাতের পর ওই বাড়িতে তারা ৩ দিন ছিল। তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে। সে সারাক্ষণ আতঙ্কে থাকে। এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না। আমির রাতে ঘুমায় না, ছটফট করে। এই বুঝি পদ্মজার কিছু হয়ে গেল। পদ্মজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে। তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল। পরপর ৩ দিন কেটে যায়, তবুও কেউ কিছু বলেনি। কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যাপারটা ভয়ঙ্কর। পূর্ণার ওখানে থাকা বিপজ্জনক। সে বিপদকে ভয় পায় না, কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না। আবার পূর্ণা একাই বাড়িতে আসবে না, তাই বাধ্য হয়ে ৩ জন একসাথে চলে এসেছে। তবে পদ্মজা আবার যাবে ওই বাড়িতে। যেতে তাকে হবেই। হাওলাদার বাড়ির প্রতিটি কোণার রহস্য সে নিজের নখদর্পণে আনবেই। এটা তার শপথ। অনেক রাত হয়েছে। রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয়। একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমাতে পারে না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। প্রেমা এখনো পড়ছে। পূর্ণা বিরক্তি নিয়ে প্রেমার দিকে তাকালো। মনে মনে বলল, এই মেয়ে কি বিশ্বজয় করে ফেলবে পড়ে? এত তো আপাও পড়েনি। বাদ্যিটা নিভে এসে ঘুমা, অনেক পড়ছস, কিড়মিড় করে বলল পূর্ণা। প্রেমা গুরুজনদের মতো করে বলল, বাদ্যিটা না, বাতিটা হবে। থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেব আমাকে কিছু শেখাতে আসলে।
প্রেমার মুখে আধার নেমে আসে। সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে। পূর্ণা সন্তুষ্ট হয়ে বলে, এবার হারিকেনের আগুন নিভা, এরপর শুয়ে পড়। প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল, না থাক, নিভাতে হবে না, ভয় করে, তুই শুয়ে পড়। প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে, লেপের ভেতর ঢোকে। তার ঠান্ডা পা জোড়া পূর্ণার পায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে ওঠে। ও মা গো, কি ঠান্ডা, দূরে যা। প্রেমা রাগি চোখে তাকালো। পূর্ণা ধমক দিয়ে বলল, কি হয়েছে, এমনে তাকাস কেন, খেয়ে ফেলবি? পূর্ণার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার। পূর্ণার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে, সকালে উঠে নামাজ পড়াও হবে না, বই পড়াও হবে না। এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি। যখন বুঝলো ঘুমিয়ে গেছে, তখন লেপ দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে। এরপর জড়িয়ে ধরল, যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে। এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে, খুব বেশি। শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, কেন জানি। প্রেমার ঘুম খুব পাতলা। পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায়। ঠোঁটে ফুটে ওঠে মুচকি হাসি। প্রায় এরকম হয়, সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমু দেয়, চুলে বিলি কেটে দেয়, হাত পায়ের নখ কেটে দেয়। ভালোবাসার অনেক রূপ হয়, তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম। লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। দুজনই টের পায়, কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধে চলে। কিন্তু প্রকাশ্যে সাপে নেউলে যুদ্ধ চলে। পূর্ণার কিছুতেই ঘুম আসছে না। হারিকেনের আলো নিভু নিভু। পূর্ণা উঠে বসে, আবার শুয়ে পড়ে। নিভু নিভু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে। মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার। কাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা 2 দিন ঘর থেকে বের হয়নি। তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উঁকি দেয়। পদজা সারাক্ষণ থাকতো, তাই ঢোকার সাহস পায়নি। 2 দিন পর পূর্ণা ছাদে যায়। পিছু পিছু মৃদুলও আসে। পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে। পূর্ণা ফিরে তাকায়, মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায়। পূর্ণা প্রশ্ন করল, কিছু বলবেন? মৃদুল বলল, কেমন আছো? শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পইড়া গেছিলা। হুম, ভালো আছি। তোমার কি ধপাস ধপাস কইরা পইড়া যাওয়ার ব্যায়ামও আছে? পূর্ণা কিছু বলেনি। পদজা নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে। মৃদুল দেখল পূর্ণা কপাল কুঁচকে কাঁধে হাত বুলাচ্ছে। সে বিচলিত হয়ে জানতে চাইল, বেদনা করে? দায়ের উপর পড়ছো, কতটা কাঁদছে কে জানে। তার উপরে শীতের দিন, এই ঘা সহজে ভালো হইব না। এখানে তো বাতাস হইতাছে, ঘরে যাও, ঘা বাড়াইও না। না, এখানেই থাকবো। মৃদুলার জেদ ধরেনি। পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল। এর পরদিন একটু পর পর পূর্ণার খোঁজ নিয়েছে। পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায়। শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে। মৃদুলের কথা বলা, দুষ্টুমি, হাসি, সব ভালো লাগে। মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি মৃদুলও যে তার ব্যাপারে এমনকি মৃদুল এমনকি মৃদুলও যে তার ব্যাপারে এমনকি মৃদুলও যে তার ব্যাপারে আগ্রহী, পূর্ণা টের পায়। এই বাড়িতে আসার পরদিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে। সবার অগোচরে বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে। পূর্ণা বলেছিল যাবে, কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে সন্ধ্যায়, তাই আর যাওয়া হয়নি। গতকাল পদ্মজা বের হতেই দিল না। পূর্ণার মন কেমন কেমন করছে, খুব মনে পড়ছে মৃদুলকে। হারিকেনের আলো নিভে যায়, তখনই জানালায় টোকা পড়ে। পূর্ণা ভয় পেয়ে যায়। কে যেন তার নাম ধরে ডাকছে। ভূত এলো নাকি? পূর্ণা ধরফড়িয়ে বিছানা থেকে নামে। আবারও সেই ডাক ভেসে আসে। কণ্ঠটা পরিচিত। পূর্ণা ভ্রু কুঞ্চন করে টিনের দেয়ালে কান পাতে। আবারও ভেসে আসে চেনা স্বর। এই পূর্ণা। কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুলল। মৃদুলের মুখটা ভেসে ওঠে। পূর্ণার বুক ধক করে উঠল। সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায়। সে ফিসফিসিয়ে বলল, পাশের ঘরে আপা ভাইয়া, আপনি খাটে যান, আমি আসছি। আচ্ছা। মৃদুল চলে যায়। পূর্ণ তাড়াহুড়ো করে শয়টার পরে শাল দিয়ে মাথা ঢাকলো। তারপর হারিকেনে নতুন আগুন জ্বালিয়ে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, কোনো সম্পর্ক নেই দুজনের। তবুও পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদুলের কাছে। কলপার অব্দি গিয়ে আবার ছুটে আসে ঘরে। আয়না কাজল বের করে, চোখে কাজল দেয়, তারপর বেরিয়ে যায়। ব্যস্ত পায়ে ঘাটে আসে। চারিদিকে জোনাকি পোকা জল জল করে জ্বলছে। একটু দূরে মৃদুল দাঁড়িয়ে আছে। পূর্ণার হাঁটার গতি কমে যায়। সে অকারণে লজ্জা পাচ্ছে। মৃদুল এগিয়ে আসে। তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতের জল বাতাসে শীত যেন আরো বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন ডেকেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্যবেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা। পূর্ণা বলল, ক্ষতস্থান পেকেছে, তা একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন?
ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়। চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল কালো চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না। এত রাতে আসা ঠিক হয়নি। এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনের কেউ জানে না তারা কেন দেখা করছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন পরপুরুষের ডাকে সাড়া দিল। শুধু এইটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে। খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে। তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে। মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করে? দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে। পূর্ণা পিছিয়ে যায়। লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাও অন্যায়? সে তো দেখা করাও অন্যায়। সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্যরকম। ব্যথা কমেছে? হুম। হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। পাকলে এরকম হয়। হুম। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ, দুইটাই। আপনাকে ভয় পেলে আসতাম না। আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝি পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতেছে কোনো বশীকরণ তাবিজের সরে এখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল। তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, প্রীতির মায়া বড় জ্বালা। কপাল ঈষৎ কুঁচকে পূর্ণ প্রশ্ন করল, কার পীড়িতের দহনে জ্বলছেন? তোমারে কইতে হবে? না। ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে, আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল। হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেল তেলে চক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন। এতক্ষণ শুনলে আমি পদ্মজ উপন্যাসের ৫৫তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।